কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় চালকের দ্রুত গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনার কারণ। রোববার সকালে শিমুলিয়া গ্রামের কুঠিপাড়া মক্তবে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মিম আক্তার। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তানজিলা খাতুন, মারিয়া খাতুন ও জ্যোতি খাতুনের। তারা সবাই পূর্বাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। রাস্তার কাছে খাড়াইছিলাম, মাইক্রোটা ধপ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি উঠে আসলাম, এসে দেখি যে মাইক্রোটা খাদবে চলে গেল। থলপালগুলা মাদ্রাসা থেকে বাড়ানোর পরে ওই গাড়িটা ঘুমের ঘরে অলরেডি বামের গাড়ি ডাইন সাইডে চলে আসে ওদের গার উপর দিয়ে গাড়িটা নিচে লাভিয়ে চলে গেছে। একসঙ্গে 4 শিক্ষার্থীর মৃত্যু কিছুতেই মানতে পারছে না শোকাহত এলাকাবাসী। চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে ছোট শিশু বাচ্চারা মারা গেছে। তো এই পরিস্থিতিতে অবশ্যই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এগুলোর বিচার চাই। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 6টা 30 সময় মাইক্রোটা তাদের বাম সাইড থেকে ডান সাইডে এসে তাদেরকে চাপা দেয়। চাপা দেওয়ার প্রেক্ষিতে ঘটনাস্থলেই একজন মারা যায়, 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে খোকসা হাসপাতাল কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে 3 জন মারা যায়। শুধু মামলাই হবে না, যাতে চালক যথাযথ আইনের আওতায় এনে তাকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যায়, সে বিষয়টা আমাদের মাথায় আছে। দুর্ঘটনার প্রতিবাদে প্রায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী ও তার লোকজনের বিরুদ্ধে। নির্যাতনে আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণপিটুনিতে নিহত আব্দুস শহীদ পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আহতদের অভিযোগ, শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর নেতৃত্বে একদল লোক শহীদ সহ 4 জনকে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে মারা যান শহীদ। অতিরিক্ত পুলিশ সুপার মোরতাহিম বিল্লাহ জানান, এ ঘটনায় অস্ত্র আইন ও গণপিটুনির ঘটনায় 2টি মামলা হয়েছে। যদিও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী মুঠোফোনে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। এরপরে ফেলাস ভাই আমার নোকটা গুড়ে দিব, আমার ইচ্ছা মতো মারছে মায়েরে। এরপর আমার কি করছে, তুই এখানে বসে থাক, তোরা ছাড়ে দেবো। ওখান থেকে আনি, দেখেন আমার কি অবস্থা করছে। এরা কয় আমরা নাকি সন্ত্রাস। সদরম মডেল থানাতে 2টি মামলা হয়েছে, একটি অস্ত্র আইনে মামলা হয়েছে আর একটি গণপিটুনির মামলা হয়েছে। তো আমাদের মামলা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে শীঘ্রই। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই ঘটনায় এখন পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা বা আটক হয়েছে কিনা, শনাক্ত তো করা গেছে আসলে কারা এই ঘটনাটি ঘটিয়েছেন? তো সেক্ষেত্রে আহতরা কি বলছেন এবং নিহতের স্বজনরা কি দাবি করছেন? এই বিষয়ে কথা হয়েছে আমার সাথে নোয়াখালী সুধারাম থানা পুলিশ এবং জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সাথে। তারা জানিয়েছেন যে বিষয়টি তারা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং পুলিশের একাধিক কর্মকর্তা, বিশেষ করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ, তারা দুজনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন পুঙ্খানুপুঙ্খ কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে প্রথম দিকে পুলিশ জানিয়েছে এখানে গণপিটুনির ঘটনা ঘটেছে, জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এরপর পুলিশ এবং যৌথ বাহিনী ঘটনাস্থলে যায় এবং 4 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শহীদ নামে একজনের মৃত্যু হয় এবং শহীদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে সুধারাম থানার ওসি জানিয়েছিলেন। তবে পরবর্তীতে যেহেতু এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে
হাত পা বেঁধে পেটানোর দৃশ্য ধরা পড়ে। এরপরেই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে আরও নড়ে চড়ে বসেন। ইতিমধ্যে ফয়সাল বারী চৌধুরী, যিনি পূর্ব চরমটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে এই ঘটনায় অভিযুক্ত করছেন। যারা এই 4 জন যারা গণপিটুনির শিকার হয়েছেন, একজন তো মারা গেছে, আর 3 জন যারা চিকিৎসাধীন রয়েছেন, 3 জনে ফয়সাল বারী চৌধুরীর কথা এবং তার লোকজনকে অভিযুক্ত করেছেন এই ঘটনায়। তারা জানিয়েছেন যে ফয়সাল বারী চৌধুরীর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে এবং ইউনিয়ন পরিষদের আরও মেম্বাররাও এর সাথে জড়িত ছিলেন বলে যারা গণপিটুনিতে শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা এমন দাবি করেছেন। অবশ্য ফয়সাল বারী চৌধুরী জানিয়েছেন যে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনায় জড়ানো হচ্ছে। তিনি ঘটনাস্থলে যাওয়ার পর কোনো পিটুনির ঘটনা ঘটেনি, বরং তিনি সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দিয়েছেন বলে তিনি দাবি করছেন। ফয়সাল বারী চৌধুরী গত নির্বাচনে স্বতন্ত্র হিসেবে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকেও বহিষ্কার করা হয়। আর ফয়সাল বারী চৌধুরী অভিযুক্তরা আইনের আওতায় আসবেন এই আশা করছি। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। সুনামগঞ্জ ও সিলেটে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের 3 উপজেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়। দোয়ারা বাজারে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান 2 জেলে। সকাল 7:30টায় দোয়ারা বাজার উপজেলায় দেখার হাওরে মাছ ধরতে উপজেলার পশ্চিম পলিচর গ্রামের জালাল উদ্দিন ও জসিমউদ্দিন যান। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই মারা যান তারা। এছাড়া ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের সুন্দর আলী নামের এক কৃষক বাড়ির সামনেই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এর আগে রাতে জামালগঞ্জে বজ্রপাতে শরীফ মিয়া নামের আরেক জেলের মৃত্যু হয়। এদিকে বজ্রপাতে সিলেটের বিশ্বনাথ ও কোম্পানিগঞ্জে মারা গেছেন 2 জন। সমন্বয়ক পরিচয় দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুপুরে কলেজ মাঠে এ ঘটনা ঘটে। কলেজ অধ্যক্ষ আনম সরওয়ার আলম জানান, গেল সপ্তাহে এমইএস কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মারামারি হয়। এরই জেরে আজ সকাল থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছিল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাস ও আশেপাশের সড়কে। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় গঠিত 7 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে দীঘিনালার লারমা স্কয়ার সরজমিনে পরিদর্শন করেছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনও বিশ্লেষণ করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। এ সময় কেউ বাস্তুচ্যুত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। আগামী 14 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গঠিত এ তদন্ত কমিটি। দীঘিনালা থেকে এটার তদন্ত কার্যক্রম শুরু করেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের সুধীজনের আমরা মতামত নেব। মতামত নেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব। দিল্লির কোনো গোলামকে বাংলায় তাবেদারি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে এক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার কথা মতো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে পরিণতি ভালো হবে না। দেশ কিভাবে পরিচালিত হবে, কাকে নির্বাচিত করতে হবে জনগণ সেটা জানে। অন্য কোনো দেশের তাতে নাক গলানো মেনে নেওয়া যাবে না। সভা শেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজশাহীতে নিহত 3 পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। আপনারা আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
গতরাতে টাঙ্গাইলে এ কথা জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের জানান কি কি বিষয়ে সংস্কার হবে তা উল্লেখ এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে তা স্পষ্ট করে দিতে হবে। সংস্কার কার্যক্রম সফল হলে এরপর নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। কক্সবাজারের ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের পরিবারের সঙ্গে টাঙ্গাইলে দেখা করার পর এসব কথা বলেন তিনি। তানজিম সারোয়ার নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, যে ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে তারা 1 মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়েছে। আমরা দুটি রোডম্যাপ চেয়েছি। একটা সংস্কারের জন্য সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনের রোড। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টা ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে 4 জেলায় নদী তীরের নিচু এলাকা ও চরাঞ্চল তলিয়ে 70,000 মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে নদী ভাঙন শুরু হওয়ায় ঝুঁকির মুখে বাড়িঘর, ফসলি জমি ও বেশ কয়েকটি স্কুল। 3 দিন ধরে উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বাড়ছে। পানির চাপ সামলাতে খুলে রাখা হয়েছে ব্যারেজের সব জলকপাট। শনিবার রাতে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে ওঠে তিস্তার পানি। এর মধ্যে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা তলিয়ে দুর্ভোগে পড়েছেন 20,000 মানুষ। হঠাৎ করে সন্ধ্যেবেলা পানি বলন আসলো, আসলে রাত 10টার মধ্যে পানি একটু থামানি হলো। হওয়ার পর রাত 12টার মধ্যে আবার বলন আসলো। তখন কি করলাম, গরু ছাগল বউ বাচ্চা নিয়ে আমি রাস্তায় উঠলাম। কুড়িগ্রামের তিস্তা চর ও নদীর তীরে 2,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে আমন ও সবজির ক্ষেত। নদী ভাঙনের কবলে পড়েছে 7টি স্কুল, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। হুট করিয়ে যে পানি ছাই দিয়েছে, আমার তো আবার ডুবে গেছে। এখন আমরা ওই চিন্তাতে এখন কি করি, বাড়ি ঘর সব তলায় গেছে, এখন কই থাকে না থাকে। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার 45,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ আবাদি জমি। পানি উঠেছে রেল লাইনেও। আমরা আন্দো নামতে পারি না, খাইতে পারি না, চকির উপরে উঠিয়েছি, আমরা ছাওয়া হাতে বকে ধরিয়েছি। পানি ঘর ঢুকে গেছে। এখন আমরা কষ্ট করে 3টে গরু কিনছি, 3টে গরু আমার 2 লাখ টাকা হয়ে যায়। এই সারাইতে আমি ঘুম না করিয়ে গরুর গোল ঘরে পানি আমরা আইল বান্ধে পানি সেচছি। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার 10 ইউনিয়নের তিস্তাপাড়ে ধান ও সবজি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে কৃষক। বন্যা ও নদী ভাঙনের আশঙ্কায় প্রস্তুতি রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, লালমনিরহাটের কোন কোন এলাকায় তিস্তার পানি ঢুকছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে? আপনি ঠিকই বলেছেন, লালমনিরহাটের যেহেতু আমরা গত 3 দিন ধরে লালমনিরহাটের যে ভারী বর্ষণ এবং উজান থেকে যে পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম যে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর, এবং আজ সকাল থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে কিছুটা কমে গেল, বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে রয়েছে। এবং আমাদের রংপুরের যে কাউনিয়া পয়েন্ট রয়েছে এখানে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে কিন্তু আমাদের যে ভাটি অঞ্চলের যে সমস্ত পরিবার রয়েছে, তিস্তা নদীর যে ভাটি অঞ্চল রয়েছে, বিশেষ করে লালমনিরহাটে, এখানকার প্রায় 80,000 মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। আর এখানকার যে বিশেষ করে নারী পুরুষ পাশাপাশি এখানে বৃদ্ধ যারা নারী পুরুষ রয়েছে এবং শিশু রয়েছে, তারা এই দুর্ভোগের শিকার হচ্ছে। পাশাপাশি গবাদি পশু সে দুর্ভোগের শিকার হচ্ছে। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে অনেকে আশ্রয় নিয়েছে, যদিও বা তাই এই লালমনিরহাটে বন্যা আশ্রয় কিন্তু সেরকম নাই, যদিও বা হাতে গোনা কিছু বন্যা আশ্রয় কিন্তু রয়েছে, তারা সেখানে আশ্রয় নিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু এবং গবাদি পশুর জন্য খাদ্যের জন্য তারা 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং 3 লক্ষ টাকা মানুষের খাদ্যদ্রব্যের জন্য, এবং জিআর 90 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এবং পাশাপাশি এখানে আমাদের যেহেতু গত 3 দিন ধরে যে বন্যা দেখা দিয়েছে, এখানে রোপা আমন সহ বিশেষ করে আবাদি যে ফসল রয়েছে, সবজির ক্ষেত, চরাঞ্চল সহ নদীর যে তীরবর্তী অঞ্চলে যে চাষ
করা হয়ে থাকে সেগুলি পানিতে নিমজ্জিত রয়েছে। যদি এই পানি 4 থেকে 5 দিন যদি থেকে অব্যাহত থাকে তাহলে এই আবাদি ফসল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে। এতে ফলে দেখা যাবে যে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে তিস্তা পাড়ের মানুষ এবং চরাঞ্চলের মানুষ, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তারা বিভিন্ন জেলার 5টি উপজেলার যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে তারা সতর্ক অবস্থায় রেখেছে। যদি বন্যার আগে পরে যদি কোনো ভয়াবহ ভাঙন দেখা দেয় তাহলে কিন্তু সেখানে আপনার জিও ব্যাগ এবং বাস তারা প্রস্তুত করে রেখেছে যাতে এর থেকে রক্ষা পাওয়া যায়। পাশাপাশি আমাদের লালমনিরহাটের যে সদর উপজেলা রয়েছে, সদর এবং আদিতমারি যে উপজেলা রয়েছে, এই সমস্ত এলাকা যে চরাঞ্চলের মানুষ বেশি ক্ষতির মুখে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। মেহেরপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্কুল মাঠে জমে থাকা পানিতে ছিপ বানিয়ে প্রতীকী মাছ ধরেছেন শিক্ষার্থীরা। পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন বামন্দি নিশুপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন কয়েকদিনের বৃষ্টিতে স্কুল মাঠে পানি জমে রয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে নিয়মিত সমাবেশও। মাঠে পানি জমে থাকায় তা পচে গন্ধ ছড়াচ্ছে, এতে বাড়তে পারে মশা। দ্রুত স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। টিফিন টাইমে খেলাধুলা করবো সেটু করতে পারিনি। আবার এই যে পানি পচা যেটা দুর্গন্ধ, আমাদের প্রচুর আমরা ক্লাসই করতে পারি না। এখানে পানি জমে থাকার কারণে দুর্গন্ধ হয়, মশার উপদ্রব বাড়ছে। এই ব্যাপারটা নিরসন করতে পারে সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই পানি যাতে বের হয় বা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সাংবাদিকদের অভিযোগ, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির প্রতিবেদকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে 4টি মামলা করেছে ওরিয়ন গ্রুপ। 2টি টেলিভিশনের প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ডিআরইউ। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রভাবশালীরা সবসময়ই গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। নতুন বাংলাদেশের এই উদয় পথে কেন এই মামলা, যে মামলাগুলো সাংবাদিকদেরকে সত্য প্রকাশ করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সাংবাদিক নেতাদের সাফ কথা, মামলা দিয়ে সাংবাদিকদের রোখা যাবে না। যদি কেউ রিপোর্টের বিরুদ্ধে কোনো কথা থাকে তাহলে এটার নিয়ম রয়েছে। আপনারা রিজয়েন্ডার দিতে পারেন, আপনারা প্রেস কাউন্সিলে যেতে পারেন, কিন্তু এই মামলা কিসের ইঙ্গিত বহন করে? অবিলম্বে এই দুর্নীতিবাজদেরকে ধরতে হবে। ওরিয়ন গ্রুপ কোথা থেকে এসেছে? তাদের এত সাহস কোথা থেকে আসলো যে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে? তাদের দুর্নীতি প্রকাশ করার পরে অবিলম্বে মামলা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। যে প্রতিষ্ঠান মামলা করেছে, অবাক করার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আসলে এই দেশে দুর্নীতির প্রতীক বলা যায়। এই দেশে একটি ব্যাংক ছিল, ওরিয়েন্টাল ব্যাংক। আপনারা খোঁজেন যে এই ব্যাংকটা এখন কোথায় আছে, কোথায় গেল? একটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখন এই সময় এসে, মালিকরা এই সময় এসে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা করে। রিপোর্টাররা দেশের জন্য কাজ করে, তারা প্রফেশনাল রিপোর্ট করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করলে সাংবাদিকরা বসে থাকবে না। অন্তর্বর্তী সরকারের সময়ও গণমাধ্যমের কাজে বাধা দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেন সাংবাদিকরা। ওরিয়ন গ্রুপের আরো বেশ কিছু দুর্নীতির তথ্য প্রমাণ আছে যেগুলি ধারাবাহিকভাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে পালিয়ে আসা মিয়ানমারের 123 সীমান্তরক্ষীকে। মিয়ানমার থেকে নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিনডুইন গত রাতে নোঙর করে বাংলাদেশের জলসীমায়। সেখান থেকে বাংলাদেশি জাহাজে করে সকালে কক্সবাজারের BIWT এর ঘাটে আনা হয় তাদের। একই জাহাজে ফিরে গেছেন মিয়ানমারের 123 সীমান্তরক্ষী ও সেনা সদস্য। ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক HM সাইফুল ইসলাম। এরপর কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতালের পরিচালককে দেয়া 24 ঘন্টার আলটিমেটাম শেষে সকাল 10টায় ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল পরিচালকের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এর আগে সকাল থেকে বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। শুক্রবার সন্ধ্যায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে রোগীর স্বজনদের বিরুদ্ধে। সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া মাসুককে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এদিকে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার খলিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। হত্যা মামলায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এ আদেশ দেন। গত 5ই আগস্ট পৌরসভার সিট চিলারং এলাকায় 4 জনকে ঘরে আটকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যার নির্দেশদাতা হিসেবে মাজহারুল ইসলাম সুজনকে আসামি করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। নেতৃত্বের জায়গা আছে, তো কে কে সাথে ছিল, কোন আসামির সাথে সাথে ছিল, কোন আসামি মিলিয়ে তাকে পুড়িয়ে মারা ফেলে হয়েছে, এগুলো সঠিক উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করা হবে। সাভারের আশুলিয়া টঙ্গিবাড়ি এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন মন্ডল নিটওয়ার এবং কাঠকড়া এলাকার কয়েকটি কারখানা শ্রমিকরা। এ সময় জিরাবো 20 মাইল সড়ক অবরোধ করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে 10টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরের ভবানীপুরে হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে RN কারখানা শ্রমিকরা। শিল্প এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ ও সেনাবাহিনী। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চলছে প্রতিমা তৈরির কাজ। সাজানো হচ্ছে মণ্ডপ। তবে এবার কিছুটা দেরিতে পূজার প্রস্তুতি শুরুর পাশাপাশি কোথাও কোথাও আয়োজন সীমিত করা হয়েছে। প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়েছেন পূজার আয়োজকরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা, তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অন্য দেবদেবীর প্রতিমা গড়তে ব্যস্ততার এই চিত্র শহর থেকে গ্রামে। তবে এবারের আয়োজন সীমিত হওয়ায় টান পড়েছে প্রতিমা শিল্পীদের আয়ে। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। 10টা করেছিলাম, এবার একটু কম করতে হচ্ছে 6টা, এবার সম্ভবত 6টা করব। টাকার কথাবার্তা বলে কোনো মন্দিরের কাজ নিতে পারতেছি না, পেটে ব্যথা মতো কাজ চলছে আমাদের। 2023 সালে গোপালগঞ্জের 5 উপজেলায় 1250 দুর্গাপূজা হলেও এবার সেই সংখ্যা কত তা নিশ্চিত নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব পাহারার ব্যবস্থা করছেন পূজা আয়োজকরা। এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহারার ব্যবস্থা রাখেন। এবার বরিশালে 602টি মণ্ডপে হবে পূজা। তবে বর্তমান পরিস্থিতিতে খরচ কমানোর কথা জানিয়েছেন আয়োজকরা। বাজেটের প্রেক্ষাপটটা খুবই নগণ্য এবার, যেহেতু আমরা অনেক ডোনেশন বা ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে আমরা ডোনেশনটা কম পাবো। তারপরও আমরা চেষ্টা করব পূজাটা যেন আরো ভালো করার জন্য। লক্ষ্মীপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রশাসনের সাথে একাধিক সভা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মিলেছে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। সতর্ক থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের মিসগেম থাকতে পারে। কোনো কোনো জায়গায় আমরা টুকটাক পাচ্ছি যে কমিটি নিয়েও ছোটোখাটো আছে, বিরোধ আছে। তো সেগুলো আমরা দুই পক্ষের সাথে বসে আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। দীর্ঘদিন সেচ খাল সংস্কার না করায় গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না চুয়াডাঙ্গার কৃষকরা। মাঝে মধ্যে খালের পাড় ভেঙে যাওয়া, পাম্প বিকল হওয়ায় ভরা মৌসুমেও খালে পর্যাপ্ত পানি থাকে না। এতে সঠিক সময়ে চাষাবাদ করতে না পারায় উৎপাদন কমার শঙ্কা রয়েছে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা জেলার কৃষকদের সেচ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প চালু করা হয়। বছরের 10 মাস 3টি পাম্প চালু থাকত 24 ঘন্টা। বর্তমানে মাঝে মধ্যেই পাম্প বিকল এবং পার ভেঙে যাওয়ার ঘটনায় বিঘ্নিত হচ্ছে সেচ কাজ। চলতি মাসের শুরুর দিকে আলমডাঙ্গার কেদারনগরে খালের পার ভাঙায় ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। সারা বছরই চাষাবাদ করার জন্য 12 মাসই সেচ সুবিধা প্রয়োজন বলছেন কৃষকরা। পানি আসে মাঝে মাঝে, তারপর ক্যানাল ভেঙে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি আর দিচ্ছে না। দেখা ঝোড় জঙ্গল আবর্জনা বিভিন্ন কারণবশত দেখা যাচ্ছে এক জায়গায় পানি আছে বুক পর্যন্ত, এক জায়গায় আপনার আছে জায়গা হাঁটু পর্যন্ত। এইগুলো খনন না করে পরিপূর্ণ লেভেল না করলে তো চাষির ব্যাপক সমস্যা। পাট নিয়ে ওই দূর দূরান্ত ভাটুই চলে যেতে হচ্ছে। এই এলাকায় পানি থাকলে আমরা পাট দিয়ে জাগ দিতে পারতাম, সুবিধা হতো। কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা জেলায় জিকে প্রধান বর্ধিতখালের কিছুটা অংশ ব্রিজ হয়েছে। আমরা ব্রিজ হওয়া অংশটি মেরামত করছি। মেরামত কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তখন আমাদের সেচ কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে আসবে। তাছাড়া যে সকল অংশে আমাদের জঙ্গল রয়েছে এবং কিছু কিছু জায়গায় রিএক্সকেভেশনের প্রয়োজন, এগুলো মাথায় রেখে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। কৃষি উৎপাদন বাড়াতে 1962-63 সালে চালু হয় দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ তথ্য দিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। এছাড়া সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাবের কারণে প্রতিষ্ঠানটি দাঁড়াতে পারছে না। সভায় বক্তারা পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা কার্যক্রম চালাচ্ছে তা তুলে ধরেন। Mechanization of agriculture, connected rural hinterlands with urban bank নেই, সমবায়ীদের ব্যাংক নেই, একটা ব্যাংক। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চৌহাটি গ্রামবাসী। সকালে বড়পুকুরিয়া কয়লা খনির মূল ফটকের সামনে জীবন ও বসতভিটা রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে কয়েকশো গ্রামবাসী অংশগ্রহণ করেন। এ সময় ভুক্তভোগীরা বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির কারণে বেশি ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রাম, অথচ খনি কর্তৃপক্ষ গ্রামটি অধিগ্রহণ করেনি। এতে ক্ষতিগ্রস্ত অন্যান্য গ্রামবাসী ক্ষতিপূরণ পেলেও চৌহাটি গ্রামে কোনো ক্ষতিপূরণ দেয়া হয়নি। আগামী 9 দিনের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শরীয়তপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও শিক্ষার্থীরা। দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, 26শে সেপ্টেম্বর তেতুলিয়া এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা আতিকা সুলতানাকে শরীয়তপুরে স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষা করতে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওই নারী। নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা নিতে চাইলে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল সহ নবজাতকের মৃত্যুতে জড়িতদের বিচার দাবি করেন স্বজনরা। 1 নভেম্বর থেকে পলিথিন কারখানাগুলোতে অভিযান শুরু হবে, আর ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য নিয়ে সচেতনতা ও বিকল্প পণ্য সহজীকরণের লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করেন তিনি। পরে এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজনে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।